প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমানোর কথা জানিয়েছে চীন। 2050 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ 7 থেকে 10% কমানোর সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করেছে দেশটি। অন্যদিকে সুপার টাইফুন রাগাসার তাণ্ডবের পর স্বাভাবিক হচ্ছে হংকং ও তাইওয়ানের জীবনযাত্রা। ওদিকে আবার মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে মনে করছে জাতিসংঘ। বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমানোর সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করেছে চীন। 2050 সালের মধ্যে দেশটি পুরো অর্থনীতিতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ 7 থেকে 10% কমাবে। আর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় দরিদ্র দেশগুলোর জন্য বৈজ্ঞানিক উদ্ভাবন দরকার, আর এই জন্য বেসরকারি অর্থ সহায়তার প্রতি জোর দেন তিনি। আরও জানবো রিপোর্টে। বিশ্বের সবচেয়ে বেশি গ্রিনহাউস ও জলবায়ুর জন্য অন্যান্য ক্ষতিকর গ্যাস নিঃসরণকারী দেশ চীন। এবারই প্রথম গ্যাস নিঃসরণ কমানোর সুনির্দিষ্ট লক্ষ্য ঘোষণা করল তারা। জাতিসংঘে দেয়া এক ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানান, 2050 সালের মধ্যে দেশটি পুরো অর্থনীতিতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ 7 থেকে 10% কমাবে। ভবিষ্যতে এই পরিমাণ আরও বাড়বে বলেও জানান তিনি। 2035 সালের মধ্যে কার্বন নিঃসরণ 7 থেকে 10 ভাগ কমাবে চীন। ভবিষ্যতে আরও বেশি কিছু করতে চাই আমরা। একই সাথে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার 30 ভাগ বাড়াচ্ছি। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে সহায়তার জন্য বৈজ্ঞানিক উদ্ভাবন দরকার, আর এই অর্থ জোগাতে বেসরকারি খাতকে আগ্রহী করে তোলার প্রতিও জোর দেন তিনি। দারিদ্র্যের সাথে লড়াই অথবা বিশ্বকে বাঁচানো, এই দুইয়ের মাঝে বেছে নিতে হবে। এমন পরিস্থিতিতে কোনো দেশকেই ফেলা উচিত হবে না। সবারই নিজের পথ বেছে নেয়ার অধিকার আছে। সবচেয়ে হুমকির মুখে থাকা দেশগুলোর জন্য সহায়তা দরকার নতুন নতুন বৈজ্ঞানিক উদ্ভাবন, আর এজন্য বেসরকারি খাতগুলোকে এগিয়ে আসতে হবে। এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, প্রতিশ্রুতিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভাষায়, দেশগুলোকে এমন পরিকল্পনা দিতে হবে যাতে সব ধরনের গ্রিনহাউস গ্যাস নিঃসরণ অন্তর্ভুক্ত থাকবে এবং যা 1.5 ডিগ্রি লক্ষ্যর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তিনি আরও সতর্ক করে বলেন, আগামী কয়েক বছরে উল্লেখযোগ্য হারে নিঃসরণ না কমালে 1.5 ডিগ্রি সেলসিয়াস সীমা রক্ষা করা সম্ভব হবে না। আফসানা শাওন, 71। সুপার টাইফুন রাগাসার তাণ্ডবের পর স্বাভাবিক হচ্ছে হংকং। রাগাসার আঘাতে মঙ্গলবার থেকে প্রায় অচল হয়ে পড়া অঞ্চলে ব্যবসা প্রতিষ্ঠান, পরিবহন পরিষেবা, কয়েকটি স্কুল, আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6টা থেকে ধীরে ধীরে ফ্লাইট চালু হয়েছে এবং 3টি রানওয়েই একসঙ্গে কার্যকর রয়েছে। অন্যদিকে তাইওয়ানের পূর্ব উপকূলীয় হুয়ালিয়েন কাউন্টিতে বৃহস্পতিবার পরিষ্কার পরিচ্ছন্নতার চেষ্টা অব্যাহত থাকলেও গুয়াংফুতে বাসিন্দারা পানির সংকটে পড়েছেন। রাগাসা প্রথমে উত্তর ফিলিপাইন এবং তাইওয়ান অতিক্রম করে। এ সময় রাগাসার তাণ্ডবে একটি লেকের পানি উপচে পড়ায় 17 জন নিহত হন। পরে সেটি বুধবার দক্ষিণ চীনের ইয়াংজিয়াং শহরে আঘাত হানে। তাইওয়ানের দমকল বিভাগ জানিয়েছে, এখনও 34 জনের খোঁজ পাওয়া যায়নি। মিয়ানমারের রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে রাজনৈতিক সমাধান প্রয়োজন বলে মনে করছে জাতিসংঘ। রোহিঙ্গা পার্সপেক্টিভস অন পাথওয়েজ টু আ সেফ, ডিগনিফাইড অ্যান্ড পিসফুল ফিউচার শীর্ষক জাতিসংঘের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি গত মঙ্গলবার প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গারা চাইছেন জাতিসংঘ, আঞ্চলিক শক্তিধর দেশগুলো এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সক্রিয় নেতৃত্ব মিয়ানমারের পক্ষগুলোর ওপর চাপ সৃষ্টি করুক। তারা মনে করেন, শুধু স্থানীয় বা মানবিক সহায়তাই যথেষ্ট নয়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। প্রতিবেদনে রোহিঙ্গাদের নেতৃত্বের সংকটের কথাও উঠে এসেছে। সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আশ্রয় শিবিরের মাঝি ও প্রবাসী নেতাদের ওপর বড় রকমের অবিশ্বাস রয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি ও স্বার্থপরতার অভিযোগ আছে। রাশিয়াকে এখনই না থামালে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও বিস্তৃত পরিসরে দীর্ঘ যুদ্ধ শুরু করবেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে তিনি বলেন, রাশিয়াকে থামাতে এবং শান্তি প্রতিষ্ঠায় মিত্র দেশগুলোকে এক হয়ে কাজ করতে হবে। এসব মিত্র ও অস্ত্র ছাড়া প্রকৃতপক্ষে কোনো নিরাপত্তার নিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন জেলেনস্কি। ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রথমবারের মতো নিজের অবস্থান বদলে কিয়েভের পক্ষ নিয়ে পোস্ট করার পর ভাষণে একথা বলেন জেলেনস্কি। তিনি জাতিসংঘের কার্যকারিতা ও প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, যারা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে তারা জাতিসংঘ বা বৈশ্বিক ব্যবস্থার কাছে আসলে বিবৃতি ছাড়া আর কিছুই আশা করতে পারে না।
এ সময় জেলেনস্কি গাজা, সিরিয়া ও ইউক্রেন যুদ্ধকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, এসব বড় সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথেষ্ট সমর্থন পাওয়া যায়নি। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন নয়, বরং অস্ত্রই পরিস্থিতি বদলে দিতে পারে। হঠাৎই ইউক্রেনের যুদ্ধ ইস্যুতে নিজের অবস্থান পরিবর্তন করে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রথম কিয়েভের পক্ষ নিয়ে ট্রাম্প বলেছেন, ইউক্রেন চাইলে নিজেদের হারিয়ে ফেলা ভূমি রুশ সেনাদের কাছ থেকে পুনরুদ্ধার করতে পারবে। তার এই মন্তব্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেনের সাধারণ মানুষ। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন মন্তব্যে যুদ্ধে রাশিয়ার অবস্থার কোনো পরিবর্তন হবে না। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইউক্রেনের ইস্যুতে হঠাৎই নিজের ভোল পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে নিজের ভাষণের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে আলোচনা শেষে ট্রাম্প বলেন, রাশিয়ার অর্থনীতির উপর চাপ অব্যাহত থাকায় ইউরোপ এবং নেটোর সহায়তায় ইউক্রেন সেই মূল সীমানা ফিরে পেতে পারে যেখান থেকে এই যুদ্ধের শুরু হয়েছিল। আকস্মিক তার অবস্থানের এই বিরাট পরিবর্তন নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা। ইউক্রেনের বাসিন্দাদের কেউ কেউ এটিকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে আবার বলছেন ভিন্ন কথা। ট্রাম্প মানুষকে বিভ্রান্ত করেন, তার কথার কোনো দাম নেই। এক দিন তিনি এক মন্তব্য করেন। তিনি পুতিনের বন্ধু, আমি তাকে বিন্দুমাত্র বিশ্বাস করি না। অবশ্যই তিনি সহায়তা করলে আমরা দ্রুত বিজয় আনতে পারবো, কিন্তু ট্রাম্প সাহায্য না করলেও ইউক্রেন এই যুদ্ধে জিতবেই, হয়তো একটু বেশি সময় লাগবে। রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ায় বসবাসকারী রুশ নাগরিকরা বলছেন, ট্রাম্পের এই আশাবাদ একেবারেই ভিত্তিহীন। ইউক্রেন রাশিয়ার কাছ থেকে দখল করা জায়গা পুনরুদ্ধার করবে এমন আশা করা খুবই হাস্যকর। স্থানীয় মানুষজন আর ইউক্রেনের অংশ হয়ে ফিরতে চায় না। এজন্যই আমরা 10 বছর ধরে যুদ্ধ করছি। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনের পক্ষ থেকে ট্রাম্পের এই মন্তব্য সন্দেহাতীতভাবেই কিয়েভের জন্য একটি বড় জয়। কিন্তু ট্রাম্পের এই আকস্মিক মতের পরিবর্তন আদতে যুদ্ধ নিয়ে রাশিয়ার অবস্থানকে নাড়াতে পারবে না। মস্কো ট্রাম্পের মনস্তত্ত্ব খুব ভালোভাবেই বুঝে গেছে এবং তারা বিশ্বাস করে যে যত যাই হোক তার সঙ্গে শেষ পর্যন্ত সমঝোতা করা যেতে পারে। তাই তারা যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনের পথে এগিয়েই যাবে। যদি ট্রাম্প এই যুদ্ধ নিয়ে নিজের অবস্থানে বিশাল কোনো পরিবর্তন না আনেন, এবং আমি মনে করি সেটা তিনি করবেন না, কারণ নিজেকে শাস্তি প্রতিষ্ঠার দূত হিসেবে ট্রাম্প নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে চাইবেন। এদিকে রুশ গণমাধ্যমও ট্রাম্পের মন্তব্য বিশ্লেষণ করার চেষ্টা করছে এবং প্রশ্ন তুলছে, এটি কি আদৌ ইউক্রেনের প্রতি সমর্থনের বার্তা, নাকি ইউরোপের কাছে আরও অস্ত্র বিক্রির চেষ্টা তা নিয়ে। সৃষ্টি ঘটক, ৭১। ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের আকস্মিক অবস্থান পরিবর্তনের সমালোচনা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এক সাক্ষাৎকারে বলেন, রাশিয়াকে বাঘের সঙ্গে নয়, ভাল্লুকের সঙ্গেই বেশি তুলনা করা হয়, আর কাগজে ভাল্লুক বলে কিছু নেই। ক্রেমলিন দাবি করেছে, পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকার পরও রুশ অর্থনীতি স্থিতিশীল রয়েছে, আর ইউক্রেনে রুশ বাহিনীর ধীর অগ্রযাত্রা আসলে একটি কৌশলগত পরিকল্পনার অংশ, দুর্বলতার লক্ষণ নয়। মঙ্গলবার আকস্মিকভাবে ট্রাম্প মন্তব্য করেন, রাশিয়ার অর্থনীতি বড় সমস্যার মধ্যে রয়েছে এবং এখনই কিয়েভের উচিত দখলকৃত সব জমি ছিনিয়ে নেয়া। এদিকে ট্রাম্পের ভাষাকে অপমানজনক মনে করলেও বক্তব্যগুলোতে যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা মেটানোর ইঙ্গিত হিসেবে দেখছে রাশিয়ার জাতীয়তাবাদী ও রাজনৈতিক মহল। তাদের মতে, দ্রুত শান্তি চুক্তি আনার ট্রাম্পের আগের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং তিনি ইউক্রেনের কাঁধে দায় চাপিয়ে দিচ্ছেন। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। হামলায় অন্তত 20 জন আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ড্রোনটি ইলাতের একটি বাজারে আঘাত হানে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, ড্রোনটি আটকানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ইলাতকে প্রায়ই ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা লক্ষ্যবস্তু করে আসছে। গত সপ্তাহেও হুথিদের ছোড়া একটি ড্রোন ইলাতের একটি হোটেলে আঘাত এনেছিল, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে হামলার দায় স্বীকার করেছে হুথিরা। জাতিসংঘের সাধারণ পরিষদের 60 বছর পর ভাষণ দিলেন সিরিয়ার কোনো প্রেসিডেন্ট। ভাষণে লাতাকিয়া এবং সোদেইদাতে সাম্প্রদায়িক সহিংসতার সাথে জড়িত সকলকে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন আহমেদ আল শারা। সিরিয়ার ক্রান্তিকালের সুযোগ নিয়ে এই অঞ্চলে নতুন উত্তেজনা তৈরি করতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। বলেন, আলোচনা ও কূটনৈতিক প্রক্রিয়ায় সংকট কাটিয়ে উঠবে সিরিয়া। 1974 সালের চুক্তি মেনে চলবে। আল কায়দার প্রাক্তন নেতা শারা গত বছর আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহী বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সিরিয়ার সাথে আলোচনা চলছে। ইসরায়েলের স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত হবে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে সিরিয়া ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তির জন্য আলোচনা জোরদার করেছে।
পারমাণবিক বোমা তৈরির কোনো আকাঙ্ক্ষা তেহরানের নেই বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণের সময় তিনি দাবি করেন, ইরান কোনোদিন পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করেনি, ভবিষ্যতেও করবে না। এদিকে ইরানের পারমাণবিক সক্ষমতার আকাঙ্ক্ষা ঠেকাতে আবারও তাদের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চাপানোর চিন্তা ভাবনা করছে পশ্চিমারা। তবে সব দেশ আবার ইরানের ওপর নিষেধাজ্ঞা এখনই চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নয়। অনেক ইউরোপীয় নেতাই প্রস্তাব করেছেন, ইরান যদি জাতিসংঘের পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দেয় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা পুনর্বহাল মাস 6 সময় দেওয়া যেতে পারে। ডেনমার্কের আকাশে রহস্যময় ড্রোন দেখা যাওয়ায় আবারও বন্ধ করা হয়েছে দেশটির বিমানবন্দরে। নিয়ে গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অজ্ঞাত ড্রোনের কারণে বিমানবন্দর বন্ধ করা হলো ইউরোপীয় দেশটিতে। বুধবার রাতে উত্তরাঞ্চলীয় জুটল্যান্ডের অলবার্গ বিমানবন্দরের আকাশসীমায় একটি ড্রোন দেখা গেলে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়। এর আগে গত সোমবার দেশটির প্রধান কোপেনহেগেন বিমানবন্দরেও একই কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত 9:44 প্রথম ড্রোনগুলো শনাক্ত হয় এবং কয়েক ঘন্টা আকাশে অবস্থান করে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।